দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন কালার্স 24 এ। আয়োজনে আপনাদের সাথে আছি আমি শেভরিন জেবিন, আর আমার সাথে স্টুডিওতে আছেন চিত্রনায়িকা পরিমণি এবং সাথে আছেন চলচ্চিত্র পরিচালক আবু রায়হান জুয়েল। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আচ্ছা, অন্য গল্পগুজব আমি একটু পরে করছি, বাট আমি শুরুতে পরীর কাছে জানতে চাই, আগে বলো রাজ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। পরীকে ডানা কাটা পরী বলা হয়, কিন্তু এখন যদি বলি পরীর ডানা রাজ্য, আমি কি ভুল বলবো? একদম পারফেক্ট। আমি কিন্তু ভেবেছিলাম পরী আজকে এই সেটে রাজ্যকে নিয়ে আসবে। সেটে কিন্তু রাজ্য আছে, কিন্তু ক্যামেরার সামনে নেই। কিন্তু তুমি কিন্তু এখানে এই সেটেই রাজ্যকে নিয়ে এসেছিলে। আমি কিন্তু আস্তে আস্তে এটাই বলছিলাম না, এই সেটে পা দিতে দিতেই বলছিলাম যে লাস্টে সেটে আল্লাহর, মানে আমি এটাই ভাবছিলাম যে কি এক সুন্দর একটা আসলে একটা ব্যাপার যে আমি যখন আসলাম তখন সেকেন্ড ট্রাইমেস্টার চলে না আমার, তো ও তখন পেটে ছিল, ঈদের প্রোগ্রামে এসেছিল রাজ্যকে নিয়ে। আর এখন আজকে আসলাম স্টুডিও ঢুকতে ঢুকতে ওকে আমি নিয়ে ঢুকলাম, মানে আলহামদুলিল্লাহ। মানে অনুভূতিটা অসম্ভব সুন্দর না? খুব সুন্দর। আমি কিন্তু আজকের সেটে রাজ্যকে আসলে মিস করছি। আগের সেটে মিস করি নাই, কারণ আগে রাজ্য ছিল এবং তুমি নামটাও রিভিল করেছিলে। হ্যাঁ, আগে তোমাকে সবাই আমরা চিনতাম পরী নামে, এখন তোমার নামের আগে যুক্ত হয়েছে মা পরী। খুব সুন্দর। কেমন লাগে এই ডাকটা? অদ্ভুত সুন্দর সুন্দর। আচ্ছা, আজকের এই সেটে আমরা তিনজন একত্রিত হয়েছি অবশ্যই একটা উপলক্ষে, সেই উপলক্ষটা একটু দর্শকদের জানিয়ে আসি। দর্শক, সেটে যেহেতু নায়িকা আর নির্মাতা আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো সিনেমা নিয়েই আজ আলাপ হবে। হ্যাঁ, আজ দেশের হলগুলোতে মুক্তি পেয়েছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। এই ছবিটি নিয়ে কিছুটা সময় গল্প করব অতিথিদের সাথে। বলছিলাম অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের কথা। আজ অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমাটা হলে মুক্তি পেয়েছে। জুয়েল ভাই বলবেন যে কেন প্রথমেই এই সিনেমাটা যে বানালেন শিশুতোষ চলচ্চিত্র হিসেবে, কেন মানে শিশুতোষ গল্পই কেন নির্বাচন করলেন? একই সাথে আমি জানতে চাই যে এই সিনেমায় প্রধান দুই চরিত্রে মানে নায়ক নায়িকা সিয়াম এবং পরিমণি জুটি বা কেন? প্রথমত কথা হচ্ছে যে আমি আসলে একটা গল্প আগে আমি নির্বাচন করি, যেটা হচ্ছে রাতুলের রাত রাতুলের দিন। তো এটা যেহেতু শিশু কিশোরদের উপন্যাস, তো সেই কারণেই আসলে শিশুতোষ প্রথম হচ্ছে আমার। বাট তারপরও আমার কিছু ব্যাপার থাকে, যেমন শিশুদের নিয়ে আসলে চলচ্চিত্র কম হচ্ছে, ওদেরও একটা বিনোদনের দরকার, এবং শিশুরা কিন্তু আস্তে আস্তে সিনেমার দর্শক হবে বড় হলে। সো একটা জাতিকে যদি আপনাকে অভ্যাসে পরিণত করেন, ও যদি ছোট থেকেই সিনেমা দেখার অভ্যাস করে, যে এক মাসে অন্তত একটা সিনেমা যদি দেখে, ওর মধ্যে একটা অভ্যাসও কিন্তু গড়ে উঠবে। সো আমার কাছে মনে হয়েছে যে শিশুতোষ বানাবো, শিশুরাই তখন বড় হবে, বড়দের ছবি দেখবে, আস্তে আস্তে আমাদের হলের দর্শক বাড়বে। এবং যেহেতু এই সেক্টরটাতে খুব কম লোক কাজ করে এবং এটা একটা চ্যালেঞ্জিংও বটে, ওই জায়গা থেকে মনে হয়েছে যে চ্যালেঞ্জটা নেই, বাচ্চাদের নিয়ে কিছু বানাই, বাচ্চারা মজা পাক, এটাই ছিল আমার মূল টার্গেট। মা হওয়ার পর প্রথম ছবি, তাও আবার বছরের প্রথম শুরুর মাসটাতেই, মানে এটাকে কি পরীর কামব্যাক সিনেমা বলা যায়? না, কই, আমি ওরকম ভাবে দেখছি না। আমার একটা জিনিস ভেবে খুবই আনন্দ হচ্ছে যে পরপর 3 বছর এবছর নিয়ে যে প্রথম জানুয়ারি মাসে আমার সিনেমা রিলিজ হয়, মানে হচ্ছে আর কি। এটা খুবই আনন্দের আমার জন্য। আচ্ছা, যেই ছবিটা নিয়ে আমরা এত কথা বলছি, সেই সিনেমার ট্রেলারের কিছু অংশ দেখে আসি, কেমন হয়? একদম সুন্দর। আচ্ছা, ট্রেলারে যে বাঘের পায়ের ছাপ দেখলাম, বাঘ এসেছিল নাকি সত্যি সত্যি? এটা তো বলা যায় না। জুয়েল ভাই? হ্যাঁ, যেটা হচ্ছে এই বাঘ আবিষ্কার করতে হবে সিনেমা হলে। না, শুটিং সেটে কি সত্যি সত্যি বাঘ এসেছিল কিনা? আমরা আসলে বাঘ এসেছিল বলতে পারি এই অর্থে যে বাঘের বাচ্চা এসেছিল আমাদের শুটিং দেখার জন্য, দুইটা। ওয়াও, তাহলে সিনেমা হলে বাঘের বাচ্চারা চলে আসবে। হ্যাঁ, বাঘের বাচ্চারাই সিনেমা দেখবে এবং বাঘের বাচ্চাদের জন্য আসলে সিনেমা বানানো, বাচ্চারাই আমার মূল দর্শক। তো আমরা যখন কটকা বিচে শুটিং করতেছিলাম, মানে কটকা হচ্ছে টাইগার পয়েন্ট বলে, মানে বাঘশুমারিতে যেটা বলা হয়েছে যে কটকাতেই সবচেয়ে বেশি বাঘ থাকে। সো কটকাতে আমরা শ্যুট করতেছি বিচে, তখন আমাদের যারা স্কট করেছিল, যারা হচ্ছে সারেন্ডার করে আসছে 2018 সালে, যারা দস্যুরা সারেন্ডার করেছিল, তারাই আমাদেরকে বেসিক্যালি স্কট করেছিল। আমি সত্যি সত্যি ডাকাতদের সাথে শুটিং করেছি কিন্তু। আচ্ছা, সো রিয়েল লাগে নাই? রিয়েল ডাকাতরা তা দেখো না, ডাকাত নেই, তারা আসলে স্বাভাবিক জীবনে আমার ফেরত চলে গেছে। এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ ছিল
তো ওই জায়গা থেকে ওনারা আমাদের স্কট করতেছিল। সো ওনারা হচ্ছে প্রায় 30 ফিট দূরে সবাই ছিল আমাদের স্কটের জন্য, মানে পাহারা দেওয়ার জন্য। তো হঠাৎ করে আমাকে একজন কানে কানে এসে বলল, বিল্লাল টাইগার বিল্লাল এসে বলল যে মামা 2টা বাঘের বাচ্চা আসছে। তো আমি তো কি করব, 2টা না 3টা শট বাকি। আচ্ছা 3টা শট হইলে আমার আর 1 ঘন্টা জার্নি করে এই ইয়েতে যাইতে হয় না, কটকাতে আরেকদিন যেতে হয় না। তো ওই জায়গা থেকে আমি ডিওপিকে বলতেছি ভাই একটু তাড়াতাড়ি করি, মানে আমি তখনও কাউকে রিভিল করি নাই, কাউকে বলে নাই, আমি জানি। সো আমাকে বলতেছে 2টা বাঘের বাচ্চা আসছে। আমি বলছি বাঘের বাচ্চা তোর কোনো সমস্যা না, কয় বাঘের বাপ মাও আসতে পারে। সো এই কথা বলার পরে মোটামুটি আমার এই জায়গায় মোটামুটি হার্টবিট বেড়ে গেল। তো আমি বারবার চিল্লাইতেছি ভাই তাড়াতাড়ি কর, 3টা শট নিয়ে নেই। তো ডিওপি ভাইয়া একটু সময় লাগবে, লাইট টাইট করতেছে, একটু সময় লাগবে। ডিওপি তো জানে না, ডিওপি জানে না। তো আমি তখন চিন্তা করলাম ওরে যদি বিষয়টা না জানাই ও আসলে বুঝবে না কেন আমি তাড়াহুড়া করতেছি। তো আস্তে আস্তে কানে কানে গিয়ে বললাম যে বাঘের বাচ্চা আসছে, তো বাচ্চার বাপ মাও থাকতে পারে। ও খালি আমার একটা লুক দিল, কি বলেন ভাই? তো এই লুকের পরে দেখি হ্যাঁ রেডি রেডি, তখন লাইট টাইট কিচ্ছু ভুলে যায়। ওই 3টা শট নিয়ে দ্রুত বীজ থেকে আমাদের যাইতে হবে এবং একটা লাইন ধরে যাইতে হবে। 2 পাশে জঙ্গল, গভীর জঙ্গল, এবং 2 পাশেই বাঘ আছে, যেটা আমরা পরবর্তীতে জানছি। এবং বাঘ নাকি বাচ্চাদের খুব বেশি পছন্দ করে। সো ওই জায়গা থেকে তখন আমি সমস্ত ডাকাতগুলোকে বাচ্চাদের আশেপাশে দিয়ে দিলাম, এবং আমি নিজে হচ্ছে বাচ্চাদের লাইন স্কট করতেছি, আমার অ্যাসিস্ট্যান্টরা করতেছে। কারণ এই একটা বাচ্চার যদি কোনো কারণে কোনো কিছু হয় সেটা আসলে আমাদের টিমের জন্য খুবই ভয়াবহ ব্যাপার। সো আমার কাছে ডিওপির লুকটা খুব ভালো ছিল, যে ও এতক্ষণ যে কথাটা আমার শুনতেছিল না তাড়াতাড়ি করো, যখনই শুনছে যে বাঘের বাপ মা থাকতে পারে তখন সে 5 মিনিটের মধ্যে 3টা শট নিয়ে বীজ থেকে আমরা চলে আসলাম। মানে নিজেই বাঘের বাচ্চা হয়ে গেছে তখন সে। পরি কি ভয় পেয়েছিল নাকি? না, আমি এই ঘটনার মধ্যেই ছিলাম না, আমি জানি না আসলে কি হচ্ছে। আচ্ছা এই যে জল থেকে ডাঙায় আসতে তোমার তো বেশ অনেক দিন সময় লেগেছিল, শুনেছি নাকি ফিরে এসেও ভাইব্রেশনের মধ্যে ছিলে, মনে হচ্ছিল পানির মধ্যে আছি। সবাই এরকম 27টা দিন একটা জাহাজের মধ্যে একসাথে। তো বাচ্চাদের এটা বেশি হচ্ছিল, বাচ্চাদের যারা মা বাবারা ছিলেন, কারোর সাথে মা বাবা 2জন ছিলেন, কারোর সাথে একজন বাবা অথবা মা গেছিলেন। তো তারা সবাই না আমার সাথে যখন যোগাযোগ করছে পরে, তো সবাই বলছে যে আমরা বাসায় আসছি নাকি লঞ্চে আসছি বুঝি না। তো সবার মধ্যে আমার বাসায় এসে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে, সবকিছু নড়ছে, হ্যাঁ এরকম মনে হচ্ছিল। কারণ হচ্ছে যে লঞ্চে যেটা হয় কি, লঞ্চে তো ইঞ্জিন চলে 24 ঘন্টায়, সো ইঞ্জিনের একটা হালকা একটা ভাইব্রেট থাকে, পানির ঢেউয়েরও একটা ফিলিংস আছে লঞ্চে, ওইটা কিন্তু মাথায় অনেকক্ষণ একটা ভাইব্রেন্ট। আমার ধরেন যে বাসায় যাওয়ার পরেও মনে হয়েছে অনেক সময় যে লঞ্চে হর্ন বাজাচ্ছে, আমি লঞ্চ থেকে নামতেছি, এরকম মনে হচ্ছিল। তো ও আমাকে বলতেছিল, আমি ওর ফোন দিছি বাসায় যাওয়ার পরে যে পরীক্ষা কেমন আছে, ভাইয়া আমি তো বাসায় না লঞ্চে, ও ভাইব্রেন্ট করতেছে এবং ও বলতেছে আমার কাছে মনে হয় আমি এখনো লঞ্চেই আছি। সো এরকম আমাদের অনেক সময় লেগেছে, অনেক দিন লাগছে এটাতে বের হতে। পরীর কাছে জানতে চাই রাজ্যের কোন আচরণটা সবচেয়ে বেশি ভালো লাগে? ওর কোনটা ভালো না লাগে, মানে সবই তো ভালো লাগে আমার। তারপরেও একটা না, আলাদা করে তো ভাবিনি, মানে ওর সবকিছু আমার ভালো লাগে। আমি কিন্তু একটা জিনিস ফাইন্ড আউট করেছি, রাজ্য কিন্তু পরীকে দেখলে মানে মাকে দেখলেই সবচেয়ে বেশি হেসে ওঠে, মানে ওর একটা চোখে মুখে একটা চার্মিং একটা ভাব থাকে। আমি কথা বলে প্রত্যেকটা কথা রেসপন্স করবে, মানে ও রিপ্লাই করে, আমার মনে হয় কেউ বোঝে। মানে ও তো হয়তো কথাগুলো বলতে পারে না, কিন্তু ওর এক্সপ্রেশনে আমার মনে হয় কিছু একটা বোঝাতে, আমি বুঝে যাই যে ও কিছু একটা, ও সব বুঝতে পেরেছে আমার কথা। আচ্ছা ভালো মন্দের গল্পে রাজপুরীর সংসার কেমন চলছে? ফাইন, আলহামদুলিল্লাহ। রাজপুরীর একটা গুঞ্জন উঠেছিল বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এমন খবরে অনেকেরই মন ভেঙেছে, অনেকেই কষ্ট পেয়েছে। মানে আসলে রাজ্যের বাবা মার হচ্ছেটা কি, ছোট্ট করে যদি জানি এক লাইনে। 20 তারিখে তো অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনটা রিলিজ হয়ে গেল। মানে আমার একটা ইয়ে ছিল যে মানে যেহেতু আমাদের এই সিনেমার রিলিজের ডেটও ঠিক হলো, রিলিজের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করছি এটা নিয়ে, মানে প্রমোশনেও যাচ্ছি, এর মধ্যে এরকম এই চাপটাও আসলো।
তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে আমি একটা কথা সবাইকে বলছিলাম, সবাই জিজ্ঞেস করছে, খুব স্বাভাবিক। তো সবাইকে বলছিলাম যে 20 তারিখে সিনেমাটা রিলিজ হবে, রাজ সিনেমাটার হচ্ছে টিকিট কাটবে, আমি রাজ্য তিনজন মিলে সিনেমাটা একসাথে দেখব, সিনেমা দেখতে যাওয়া তো হবে। সেটাই হচ্ছে আর কি। তাহলে বলাই যায় এই সিনেমার দর্শককে টিকিটটা আসলে রাজই কেটেছে এবং আমরা সবাই মিলে একসাথে সিনেমা দেখেছি। ওয়াও, মানে তাহলে দর্শককে কিন্তু বলাই যায় যে রাজপরী অবশেষে সুখে শান্তিতে বসবাস করছে। এই তো আর কি। 2020 সালে ছবির শুটিং শুরু হয়েছে, সেই ছবিটা মুক্তি পেল 3 বছর পর, মানে এত লম্বা সময়ের বিরতি কেন? প্রথমত হচ্ছে আমাদের শুটিং এর আগে একটু টাইম লেগেছে বেশি, প্রি প্রোডাকশন। কারণ হচ্ছে সুন্দরবন আমরা সবাই জানি এটা হচ্ছে যে জোয়ার ভাটার কিছু ব্যাপার থাকে, শুটিং ফ্রেন্ডলি কিছু জোন বের করতে হয়েছে যেখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া লাগবে। আমরা 2বার রেকিতে গেছি, একবার হচ্ছে নরমালি ভিজিট করে আসছি, তারপরে যে জোনগুলো আমরা লক হয়েছে সেই জোনগুলোতে কিভাবে কাজ করব সেটার জন্য আবার গেছি। তারপরে আমরা শুটিংয়ে গেলাম, শুটিংয়ে তো আমরা করোনার মধ্যে পড়ে গেলাম, আটকা পড়ে গেলাম। সেইখানে একটা টাইম আমরা বাচ্চাদের পার্টগুলো শেষ করে আমরা ফেরত আসছি। তারপরে করোনার স্থিতি হওয়ার জন্য একটা টাইম লাগছে 5 মাস 6 মাস, তারপরে করোনার ভ্যাকসিন আসছে, তারপরে একটা স্থিতি হয়েছে, দেন আবার বাকি শ্যুটটার জন্য আবার আমরা সুন্দরবন গেছি। সুন্দরবনে ওই শ্যুটের পরে যেটা হইতেছে আবারও সেকেন্ড ঢেউ আসে, সেকেন্ড ঢেউয়ের আসার পরে আসলে পোস্ট প্রোডাকশন কাজে একটু মানে লুজ হয়ে যায়। কারণ হচ্ছে যে করোনা চলতেছে, কিভাবে এটা আসলে রিলিজ তো দেরি আছে, তখন আসলে আমরা এটার উপরে চাপটা কমায় দিই, কাজটা কমায় দিই। তো যখন আবার স্কুল কিন্তু তখনও বন্ধ, আর আমার একটা প্ল্যানই ছিল স্কুল না খুললে আমি এই সিনেমাটা রিলিজ করব না। আচ্ছা, সো স্কুল খুলেছে হলো 2022-এর লাস্টের দিকে স্কুল খুলেছে। তখন আবার আমরা অনেক কিছু প্ল্যান করছি যে বাচ্চারা অনেকদিন পরে স্কুল খুললো, স্কুলে তো তাদের একটা আবার আনন্দে ফিরে আসছে, স্কুল ক্লাস করবে, ক্লাস পরীক্ষা দিবে, সব কিছু মিলা আসলে পরে ভেবে নিলাম যে পরীক্ষা শেষ হওয়ার পরে জানুয়ারিতে আসলে সিনেমাটা রিলিজ দিই। অবশেষে ছবিটা তো মুক্তি পেয়ে গেল। আচ্ছা, সিনেমা শুটিং তো হয়েছিল করোনার সময়ে, সো ওই সময়টাতে শুটিং এ কোনো অসুবিধা হয়নি করোনার বাধাতে? না, করোনায় যেটা হইতেছে ওই সময় তো মানুষ আসলে বুঝতেছিল না আসলে কি হবে, সবাই লকডাউনের একটা বাধায় পড়া হয়েছিল। হ্যাঁ, তো আমরা প্রায় লোকালয়ের মাঝখানে, নদীর মাঝখানে আমরা রাতের বেলা শুটিং করে ওখানেই আসলে লঞ্চটা ছিল। সকালবেলা উঠে দেখি দুই পাশে মোটামুটি 5-10 হাজার মানুষ জমায়েত হয়ে গেছে, দুই পাশ। তো দুই পাশ হচ্ছে আবার 2 থানার আন্ডারে। তো ওনাদের একটা ধারণা ছিল এইখানে আমরা করোনার রোগী সবাই, আমাদের করোনা আক্রান্ত, আমরা এটা অন্য কোনো গ্রহ থেকে আমরা আসছি। তো তারা লাঠি সোটা নিয়ে বলতেছে আপনারা এখান থেকে চলে যান। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। তারপরে আমরা তাদেরকে মাইকে বলি যে আপনারা থানাতে ইনফর্ম করেন, আমরা থানার লোকদের সাথে কথা বলবো। তারপর থানার লোকদের সাথে কথা বলার পরে তারা আবার দুই পক্ষে 2 থানার লোক 2 জায়গায় বলার পরে হচ্ছে তারা চলে যায়। দেন আমরা ওই সময় আসলে ভয় পাইছিলাম, কারণ আমি তো আসলে আমার বাড়িতেও ভয় পাচ্ছিলাম। আমি যে সুন্দরবন থেকে আমার বাড়িতে গেছি, শ্বশুর বাড়িতে, ওইখানেও আশেপাশের লোকজন বলা বলি করতেছে যে আপনার জামাই তো সুন্দরবন থেকে আসছে, তো উনাকে বাসা থেকে বের হতে মানা করবেন। মানে পুরো একঘরে হয়ে যাওয়ার মতো একটা একঘরে হয়ে যাওয়ার মতো। সো আমি বেরোতে পারতেছি না, আমাকে একটা নজরবন্দি করে রাখা হয়েছে। মানে এটা আসলে আতঙ্ক, মানুষের ভয়। কারণ আমি যেহেতু সুন্দরবন, সময় কাটিয়েছি, হ্যাঁ, সুন্দরবন ঢাকা মিলে বাড়িতে গিয়েছি, এবং রাস্তায় 4-5টা জায়গায় আমাকে দাঁড় করানো হয়েছে এবং ঢুকতে দেওয়া হচ্ছিল না আমার জেলায়। সো ওইখানকার পুলিশকে আবার ফোন দিয়ে বল, এটা একটা মানে খুব স্বাভাবিক না, নিজেদের মধ্যেও তো ওই জিনিসটা অনেক আজব রকমের ভয় ঢুকে গেছিল সবার। যে আমার তো বাসা একদম পুরো, চাবিটা তো আমার কাছে ছিল, আমি তো লক, বাসা তো পুরো বাসা লক ছিল। তো আমি আমার পেটকেও নিয়ে গেছিলাম সাথে, কারণ 27টা দিনও তো আমি ওকে ছাড়া কীভাবে, ও আমাকে ছাড়া কীভাবে থাকবে। তো আমি তো পুরো বাসা সিলগাল আর কি। তো আমি যখন মানে এতদিন ধরে বাসা কিন্তু লক, তো আমি প্রথম লক খুলে যখন বাসার মধ্যে ঢুকলাম, তার মানে বাসা তো সেফ। হ্যাঁ, আমার জিনিসপত্রগুলো তো কেউ হাত দেয়নি বা কোনো লোকজন ঢোকেনি, কিন্তু আমি আমার নিজের ব্রাশ ধরতে ভয় পাচ্ছি যে এর মধ্যে করোনা, মানে হয় না, মানে এবং মানসিকভাবে আমরা একটা বিপর্যস্ত সময়ও কাটিয়েছি, মানসিক অর্থনৈতিক খালি একটা ভয় আর কি ঢুকে গেছিল। আচ্ছা, এই মুভিটা করার আগে সুন্দরবন কি যাওয়া হয়েছিল? না। তাহলে সুন্দরবন তো খুবই সুন্দর একটা এরিয়া, তো সেখানে গিয়ে নিশ্চয়ই সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে? না, আমার ছবির থেকে আমি বেশি পাখির ছবি তুলেছিলাম। মানে হরিণের ছবি তোলার জন্য আমি অনেক
ট্রাই করেছি, কিন্তু আসলে এক এক পাল যখন হরিণ আসলো তখন লাইট ছিল না, আমি ওইটা আসলে ক্যাপচার করতে পারিনি। এটা আমার একটা দুঃখ থেকে গেল, এটার জন্য আরেকবার যাব আমি ঘুরতে শুধু। মানে বাচ্চাদের সাধারণত একটা বললে হয়তো বা আরেকটা করবে, বুঝতে চাবে না কথা, এটাই তো শিশুসুলভ আচরণ। তো এতগুলো শিশু অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করা হয়েছে, মানে কোনো অসুবিধা হয়নি কাজ করতে? আমি প্রথমে পরিচালকের কাছে জানতে চাই। না, আমার কাছে হয় কি যে এই বাচ্চাগুলা একটাই যেটা ঝামেলা ছিল, এরা বেশি বন্ধুত্ব হয়ে গেছিল 14টার মধ্যে, এবং এদের বলা হয়তো যে তোদের কল টাইম সকালে 10টায়, ওরা হলো সকাল 6টার থেকে উঠা সবাইকে উঠাতো সবার রুমে, আঙ্কেল কখন শুটিং, আপু কখন শুটিং, পরে উঠো শুটিং করব। সো ওরা খুবই নাইস সাপোর্ট করছে, বিকজ অফ আমি যখন অ্যাকশন বলছি ওরা ওদের অ্যাক্টিংটা, ওদের প্লেসমেন্টটা আর বলে দেওয়া হয়নি, কিন্তু কাট বলার সঙ্গে সঙ্গে একটা যে শব্দ কিচিরমিচির এইটা শুনতে থামানো যায় না। সো ঠিকঠাক ছিল। পরীর অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি? না, আমরা তো অভিনয় করিনি, মানে ক্যারেক্টারটা এমন ছিল যে আসলে ওই চাপটা খুবই কম ছিল, মানে অভিনয় করতে হবে, ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, একটা এক্সট্রা চাপ ওটা ছিল না, মানে এত চরিত্রের খুব কাছাকাছি ছিল নিজের চরিত্রের। বেসিক্যালি আসলে তিশা চরিত্রটা তিশার মধ্যেই বিরাজমান, যে কারণে ও অলওয়েজ তিশাতেই ছিল, ওর আসলে ক্যারেক্টারে ঢোকার প্রয়োজন হয়। হ্যাঁ, মানে শুটিং এর বাইরেও ওরকম একটা দায়িত্ব, মানে এই সিনেমার তো ইয়ে থেকে হচ্ছে একজন ভলান্টিয়ার, মানে কি বলে ভাই একটু বলে দেন। মানে হচ্ছে ভলান্টিয়ার টিমের হচ্ছে লিডারও। আচ্ছা, তো তো কি হচ্ছে সবাইকে দেখে শুনে রাখতে হচ্ছে, শুটিং এর মধ্যেও যেটা হয় যে খুব লিডারশিপ একটা ব্যাপার, তো এটা করো না, এটা করো, সবাইকে ওরকম একটা ব্যাপার স্যাপার থাকে। আমার না শুটিং এর বাইরেও, মানে ক্যারেক্টারের বাইরেও এটাই আমার কাজ হয়ে দাঁড়ালো এক সময়। বাচ্চারা এই তোমরা এটা করো না, তোমরা এটা খাও, তোমরা এখন এটা করো, তোমরা মানে এই দায়িত্ব ছিল। আচ্ছা, যদি পরিচালককে প্রশ্ন করা হয় যে নায়ক নায়িকার পারফরমেন্সে কাকে এগিয়ে রাখবে বা কাকে কত নাম্বার দিবে, কাকে কত দেওয়া হবে? এটা আসলে খুব টাফ, এটা আসলে খুব টাফ, নাম্বার দিতে পারবো না, বাট দুজনেই খুব ভালো অভিনয় করেছে। দুইজনের হচ্ছে আলাদা চরিত্র। আচ্ছা, সো মানে ওর চরিত্রটা ও পারফেক্টলি করছে, সিয়ামের চরিত্রটা সিয়াম পারফেক্টলি করছে। সো এখানে মার্ক টার্ক না দেওয়ার, আমরা তো ওই যে সিনেমাটা রিলিজ হলো, মার্কটা আসলে দর্শকই দেখ, সেটাই, মানে সহজ কথায় সহজ উত্তর দেওয়া হয়ে গেল। সিনেমাটা একটা শিশুতোষ চলচ্চিত্র, কিন্তু এই সিনেমায় সিয়াম এবং পরীর একটা কেমিস্ট্রি দেখা গিয়েছে একটা গানে। গানটা দেখি তাহলে। পরে ইচ্ছে মলে ঘুমের মানুষ জাগিয়ে তুলে, রাত সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস, সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস, খিলখিলিয়ে কেন হাসিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস। আচ্ছা, ছবির প্রচারে মাইকিং করা হতো আগে, দেখা হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ। যদি বলা হয় পরীকে যে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবির প্রচারণা মাইকিং দিয়ে করতে, কিভাবে করবে? হ্যাঁ, মিষ্টি হাসির পরে এটা তো ভাবিনি কখনো। আচ্ছা, পরিচালক একটু হেল্প করবে নাকি নায়িকাকে? আসিতেছে, মানে এটা মেয়েদের ভয়েসে গেলে কেমন হবে? মানে দারুণ লাগবে। হ্যাঁ, ওই যে মাঝার বাবু যেটা বলতো যে আসিতেছে, মানে এইভাবে তো আসলে বলতে পারবো না, তো মানে ওইটা শুনতে শুনতে ওটা একটা যেভাবে বলতে পারা যায় স্ক্রিপ্টটা করে দিতে হবে। তাহলে স্ক্রিপ্টটা হইতেছে যে এখন সারা বাংলাদেশে চলছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিটি। আপনারা এই মুভিতে অভিনয় করেছে পরিমণি, সিয়াম সহ 14 জন বাচ্চা। আপনারা হলে দলে বলে সিনেমাটি দেখুন। হ্যাঁ, শুরু হয়ে যাক। এটা আমার বলতে হবে? এটা কি কি খেলা? এখন তো আসিতেছে বলা যাবে না, তাহলে চলিতেছে। হ্যাঁ,
খুবই টাফ আমার জন্য। এটা কি খেলা হলো? এটা জাস্ট ছবির প্রচারণা চলিতেছে, শুরু হয়ে যাক। চলিতেছে 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 অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সারা দেশে। আপনারা হলে গিয়ে সদল বলে দেখুন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, একটি শিশুতোষ চলচ্চিত্র। পরিচালনা আবু রায়হান জুয়েল, অভিনয়ে সিয়াম পরি এবং 14 জন বাচ্চা। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আচ্ছা এবারে বাবা চেয়ে নিতে হলো কি এবারে একটু কাজের আপডেট জানতে চাই। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুক্তি পেয়ে গেল, তো পরিচালকের হাতে নেক্সট কি আপডেট আছে? নেক্সট তো আমি তো আসলে বিজ্ঞাপন, ওবিসি, তারপরে হচ্ছে সিনেমা বলছে, এগুলা তো ব্যস্ততা আছেই। তারপরে হচ্ছে একটা ছবি রিসেন্টলি আমি পরি গল্পটা খুব পছন্দ করছে, সেটারই প্রি প্রোডাকশন শুরু করব, স্ক্রিপ্টিং প্রি প্রোডাকশন শুরু করব। তারপরে পরি যেদিন ক্যারেক্টার মতো করে রেডি হবে তারপর আমরা শুটিংয়ে যাব, তাই না পরি? হ্যাঁ। সিনেমার নাম চলো বদলে যাই। ওয়াও, কি সুন্দর করে বলছে। পরীর কি অবস্থা? রাজ্যকে দেখভালের পাশাপাশি নিশ্চয়ই নতুন কোনো কিছু প্ল্যানিং আছে? না, কোনো প্ল্যানিং নেই, শুধু রাজ্য। এখন মানে এখনো টাইম হয়নি অন্য কিছু প্ল্যান করার, শুধু হ্যাঁ এটা করছি যে যতটুকু সময় পাচ্ছি একটু একটু করে এখন যেই জমানো আসলে স্ক্রিপ্টগুলো আমার কাছে, যে অনেকগুলো স্ক্রিপ্ট জমেছে, সুন্দর সুন্দর স্ক্রিপ্ট, সেগুলো আসলে পড়ছি এবং এই তো ওর মধ্যে থেকে আসলে সুন্দর সুন্দর কাজ নির্বাচন করার চেষ্টা করছি এবং দর্শককে অবশ্যই ভালো কিছু দেওয়ার প্রত্যাশা মানে দিতেই পারি। পাইপলাইনে কি কি আছে জানতে পারি? না, এই যে ভাইয়া একটা ডিক্লেয়ার দিল যে চলো বদলে যাই। হ্যাঁ, তো এখন আসলে ডিক্লেয়ার দিয়ে তো কি হচ্ছে যে সিনেমাটা আমরা করছি, কিন্তু কবে করছি বা আমি কবে কাজে ফিরছি এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আজকের আয়োজনের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। দুজনকেই আজকের কালার্স 24 সেটে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। দুজনের আগামীর কাজের জন্য শুভকামনা। একই সাথে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবিটির জন্য রইল অনেক অনেক শুভকামনা। তবে আয়োজনের শেষে পরির জন্য একটা চমক আছে। পরির 4 লাইন গানের সাথে আজকের আয়োজন শেষ করব। খুব সারপ্রাইজিং হয়েছে না? আমার জন্য নাকি সারপ্রাইজ? আমি এদিকে তাকাচ্ছি। গানের সুর ধরতে থাকুক পরি, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এই ছিল কালার্স 24 এর আজকের আয়োজনে। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সারাদিন এত জালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন এত জালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস?